দেশে করোনায় আরো 10 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 120, নতুন শনাক্ত 390। আজকে 21 থেকে 30-এর মধ্যেও মৃত্যুবরণ করেছেন 2 জন। কাজে আমাদের এই তরুণ সমাজকেও সচেতন হতে হবে বাড়িতে থাকার জন্য, ঘরে থাকার জন্য। আক্রান্তদের 70 ভাগের বেশি রাজধানী ও আশেপাশের জেলার। জরুরি সেবা গণমাধ্যম দাবি করে ঢাকায় ঢুকতে বের হচ্ছে অনেকে। আপনি তো ইটিভিতে চাকরি করেন না, গাড়ির সামনে লোগো লাগানো আছে ইটিভি। সেটা ওই কোম্পানির মালিক দিয়েছে আজকে সাপোর্ট দেওয়ার জন্য। জরুরি বিদ্যুতের ট্যাগ লাগিয়েছে। আমি আসলে রহিম এনার্জিতে চাকরি করি, আমি জানতাম না যে এটা সরকারের জন্য প্রযোজ্য। অনেক সময় মেডিকেল সার্টিফিকেট দেখাচ্ছে, কিন্তু আসলে মেডিকেল সার্টিফিকেট অনেক সময় ভুয়া সার্টিফিকেট দেখাচ্ছে। 5 মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার বিস্তার রোধে বড় বাধা বাজার কেন্দ্রিক ভিড়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নানা পদক্ষেপে মিলতে শুরু করেছে সুফল। অবশেষে করোনার কিট তৈরির নমুনা সংগ্রহের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসায় আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি। সুস্থ মানুষের প্লাজমা ব্যবহারে বাঁচবে রোগী। যুক্তরাষ্ট্রে করোনায় আরও 8 বাংলাদেশি সহ একদিনেই প্রায় 3000 মানুষের প্রাণহানি। চলতি সপ্তাহেই ব্রিটেনে মানবদেহে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ। রংপুরে ত্রাণ নিয়ে বিএনপি জামায়াতের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। গ্রেপ্তার 20 জনের নামে মামলা। অর্থ যোগানদাতাদের খুঁজছে পুলিশ। এবং করোনার কারণে টানা ছুটির সুযোগে চট্টগ্রামে সক্রিয় হচ্ছে নতুন নতুন চোর চক্র। ফাঁকা বাসা থেকে টাকা ও অলংকার লুট। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 10 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 120 জনে। এছাড়া নতুন করে একদিনে 390 জন রোগী শনাক্ত হয়েছে। আর গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় তরুণদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা যুদ্ধে 46তম দিনে বাংলাদেশ। যতই দিন গড়াচ্ছে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে উদ্বেগ উৎকণ্ঠার পারদও ঊর্ধ্বমুখী। তাই প্রতিদিনই স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ের দিকে নজর সবার। বুধবারের ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, শেষ 24 ঘন্টায় রেকর্ড 3096টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে শনাক্ত হয়েছে 390 জন। গত 24 ঘন্টায় মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 10 জন। দেশে মোট মৃতের সংখ্যা এখন 120। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সুস্থ হতে 1 মাস সময় লাগায় এ সংখ্যা বাড়ছে ধীর গতিতে। কোভিড আক্রান্ত যারা হচ্ছেন তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ এবং লক্ষণ নিয়েই তারা 14-15 দিন পর্যন্ত থাকেন। তারপরে তাদের এই লক্ষণ বা উপসর্গ কমতে শুরু করে এবং প্রায় মাসখানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে। দেশে করোনা আক্রান্তদের মধ্যে তরুণদের সংখ্যা উল্লেখযোগ্য। তাই তরুণদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তরুণ সমাজকেও সচেতন হতে হবে বাড়িতে থাকার জন্য, ঘরে থাকার জন্য এবং নিজেকে রক্ষা করার জন্য কোভিড-19 থেকে। ব্রিফিংয়ে হাসপাতালে সরবরাহকৃত চিকিৎসা সরঞ্জামের মান নিয়ে ওঠা বিতর্কের জবাব দেন সিএমএসডির পরিচালক। এর থেকেও পাতলা অনেক পলিথিন যুক্ত মাস্ক ব্যবহার করে ছবি তুলে এগুলা বিভিন্ন সংবাদ মিডিয়াতে পরিবেশন করে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, দেশের 64 জেলার মধ্যে 55টি জেলায় এখন করোনায় আক্রান্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার দেখে নেব দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ। নোভেল করোনা ভাইরাস কোভিড-19 বাংলাদেশ সংক্রমণের 46তম দিনে এসে মোট আক্রান্তের সংখ্যা 3500 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হয়েছে। আমরা আসলে প্রথমেই
ঘন্টা সার্বিক পরিস্থিতি সেটি বিশ্লেষণ করব। 24 ঘন্টায় বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 3096 জনের। বাংলাদেশে 3000-এর বেশি নমুনা পরীক্ষার এটি আসলে প্রথম ঘটনা। নতুন করে আক্রান্ত হয়েছেন 390 জন। বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে 3772 জন। 24 ঘন্টায় নতুন করে মারা গিয়েছেন 10 জন, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 120, আর নতুন 5 জন সুস্থ হয়েছেন 92 জন। আমরা এখন এই পর্যায়ে বাংলাদেশের যে 10 জন নতুন করে মারা গিয়েছেন তাদের সার্বিক তথ্য জানার চেষ্টা করব। শুরুতেই তাদের বয়স ভিত্তিক বিশ্লেষণের দিকে আমরা যাচ্ছি। যে 10 জন মারা গিয়েছেন তাদের মধ্যে 2 জনের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে, 41 থেকে 50-এর মধ্যে রয়েছেন 3 জন, 51 থেকে 60 বছরের মধ্যে রয়েছেন 2 জন, আর বাকি 3 জনের বয়স 61-র বেশি। 7 জনই পুরুষ, বাকি 3 জন নারী। আর যে 10 জন মারা গিয়েছেন তাদের মধ্যে 7 জনই রাজধানী ঢাকার, বাকি 3 জনের ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের বাসিন্দা। আমরা এখন এই পর্যায়ে বাংলাদেশের সবচেয়ে বেশি যে আক্রান্ত যে এলাকাগুলো রয়েছে সেগুলোর তথ্য জানার চেষ্টা করব। সবচেয়ে বেশি আক্রান্ত বর্তমানে রাজধানী ঢাকা, তারপরের অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ এবং নরসিংদী। বাংলাদেশে প্রথমবারের মতন কোভিড-19 শনাক্ত হয় গত 8 মার্চ। তারপরেই কিন্তু মার্চ মাসের দিকে যে সংখ্যাগুলো, মোট আক্রান্তের দৈনিক আক্রান্তের সংখ্যাগুলো অনেকটা একরকম থাকলেও চলতি মাসের শুরুর দিক থেকেই কিন্তু আমরা যেটি দেখছি যে ক্রমেই কিন্তু সেই সংখ্যাটা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের যে নিয়মিত বুলেটিন, সেখানে তারা জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে সেগুলো সঠিকভাবে মানার মাধ্যমেই সম্ভব এই যে মোট আক্রান্তের সংখ্যা ক্রমেই যে বেড়ে চলছে সেটিকে রুখে দেওয়া। করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান সাধারণ ছুটি আরেক দফা বাড়িয়ে 5 মে পর্যন্ত করা হয়েছে। বিকেলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অফিস খুলে দেওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। এ নিয়ে পঞ্চমবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হলো। ছুটির সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে নানা নির্দেশনা থাকবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। করোনা সংক্রমণ রোধে প্রথমে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এরপর 4 এপ্রিল থেকে 11 এপ্রিল ও পরে তা বাড়িয়ে 14 এপ্রিল এবং চতুর্থ দফায় 14 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ায় সরকার। করোনা সতর্কতা উপেক্ষা করেই বেড়েছে ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার প্রবণতা। কোনোভাবেই ঠেকিয়ে রাখা যাচ্ছে না মানুষকে, দিচ্ছেন নানা অজুহাত। এমনকি জরুরি সেবা ও গণমাধ্যমের ভুয়া স্টিকার ব্যবহার সহ নানা অপকৌশলেরও আশ্রয় নিচ্ছেন তারা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারায় ফিরতে হয়েছে অনেককেই। না না, কেন ইটিভির লোগো লাগানো কেন? এখন সার লাগাইছে, আমি কেমনে বলুন বলেন ভাই? কোন স্যার, নাম কি? আচ্ছা আমি একটু ফোন দিতেছি। আমি গাড়ির ড্রাইভার জানেন না তার মালিকের নাম। বেসরকারি এক টিভি চ্যানেলের লোগো সম্বলিত স্টিকার জলজল করছে গাড়িতে। আব্দুল্লাহপুরে চেকপোস্টের এই ঘটনায় পুলিশি জেরার মুখে বেরিয়ে এলো কোনো গণমাধ্যম নয়, রেন্টেকার প্রতিষ্ঠান থেকেই সহজে ঢাকায় ঢুকতে আশ্রয় নেওয়া হচ্ছে এমন কৌশলের। রেন্টেকার কোম্পানি সাপ্লাই না, দিচ্ছে তো। আপনি তো ইটিভিতে চাকরি করেন না। গাড়ির সামনে লোগো লাগানো হচ্ছে ইটিভি। সেটা ওই কোম্পানির মালিক দিয়েছে আজকে সাপোর্ট দেওয়ার জন্য, ইমার্জেন্সি সাপোর্ট দেওয়ার জন্য। এদিকে মোটরসাইকেল আরোহীরা ব্যবহার করছেন জরুরি নানা সেবা সংস্থার নাম। নারায়ণগঞ্জ চেকপোস্টে দেখা গেল জরুরি বিদ্যুৎ স্টিকার। এক মোটরসাইকেল আরোহী জেরার মুখে। প্রথমে তিনি পরিচয় দেন বিদ্যুৎ স্টেশনের কর্মকর্তা হিসেবে, পরে বেরিয়ে আসে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। জরুরি বিদ্যুতের ট্যাগ লাগিয়েছেন। আমি আসলে রহিম এনার্জিতে চাকরি করি, আমি জানতাম না যে এটা সরকারের জন্য প্রযোজ্য। এমন জরুরি কাজের বাহানায় রয়েছে পুরনো প্রেসক্রিপশনও, আছে পরিবারের অসুস্থ রোগীর অজুহাত। এডমিট ছাড়া ওই যে ভর্তির যে কাগজ ওটা ছাড়া দিয়ে দেবো না, তেল খরচটা নিয়ে যাবো এই আর কি। আমি তো যাবো, এমনি যাবো, এমনি যাবো। এসব কারণেই প্রতিটি যানবাহনেই লোগো ছাড়াও পেশাগত পরিচয়পত্র পরীক্ষা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেক সময় মেডিকেল সার্টিফিকেট দেখাচ্ছে, কিন্তু আসলে মেডিকেল সার্টিফিকেট অনেক সময় ভুয়া সার্টিফিকেট দেখাচ্ছে। আমরা একটা কঠোর অবস্থান নিচ্ছি, যাতে অযথা গাড়িগুলো মুভমেন্ট না করে। পুলিশের কঠোর অবস্থানের পরও নানা অজুহাতে রিকশায় এপার ওপার করে ঢাকা ঢুকতে বা বেরোতে দেখা গেছে অনেককে। নজরদারির পরও অব্যাহত রয়েছে রাজধানীতে গমনাগমন চেষ্টা। বানোয়ার তথ্যে যারা ঢাকা প্রবেশ বা ত্যাগ করছেন, পুলিশ বলছে নিজ থেকে সতর্ক না হলে ভেস্তে যেতে পারে সরকারের সকল সুচেষ্টা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম নগরীতে সাধারণ মানুষ যেমন বিধি নিষেধ অমান্য করে রাস্তায় নামছে, তেমনি নানা জটিলতায় আইন শৃঙ্খলা বাহিনীও তাদের বিরুদ্ধে কোনো
ব্যবস্থা নিতে পারছে না। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার বেলা 12টা কাজীর দেউরি মোড় হয়ে কাঁচা বাজার, রাস্তার উপর গাড়ির সারি, তার সাথে সাধারণ মানুষের ঢল। বেলা 12টা 10 মিনিট টাইগার পাস মোড়। ট্রাফিক পুলিশের শীতল অবস্থানে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি দেখা গেল কয়েকটি গণপরিবহনও। বেলা 12:30 আগ্রাবাদ বাদামতলির মোড়। একদিকে ভ্রাম্যমাণ আদালতের অবস্থান, আর অন্যদিকে গাড়ির লাইন, অনেকটা যানজট পরিস্থিতি। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটও স্বীকার করলেন সাধারণ মানুষের আইন না মানার কথা। প্রচুর মানুষজন যাওয়া আসা করতেছে এবং কেউই নিয়ম মানছে না। একটা মোটরসাইকেলে 3 জন 4 জন 5 জন করে যাচ্ছে, গাড়ি সামাল দিতে চাপ হচ্ছে প্রচুর। সকাল থেকেই নগরের প্রতিটি মোড়, প্রতিটি সড়কের একই চিত্র। যতক্ষণ আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ততক্ষণ হয়তো কিছুটা কমে, কিছুক্ষণ পর আবার যানবাহনের সারি। দুপুর 1:30 জিসি মোড়। সেনাবাহিনীর টহল টিম দেখে সরে গেছে রিক্সা সহ উৎসুক জনতা, কিন্তু টহল টিম সরতেই রিক্সার পাশাপাশি মানুষের জটলা। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আইন মানছে না এবং যত্র ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে আমাদের একটু পরিস্থিতি সামাল দিতে কষ্ট হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে তাদেরকে বোঝানোর মাধ্যমে। চট্টগ্রামে এই পর্যন্ত সর্বমোট 40 জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত নগরের চিত্র থাকে একরকম, আর ভোর 6টা থেকে সন্ধ্যার চিত্র পাল্টে যায়। নগরীর রাস্তাগুলো ঘুরলে বোঝা যায় না দেশে কোনো মহামারীর আতঙ্ক চলছে। প্রতিটি রাস্তায় জনসাধারণের উপচে পড়া ভিড়। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীতে বাজার কেন্দ্রিক ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কয়েকটি জায়গায় সেনাবাহিনী কঠোর অবস্থানে কমে এসেছে করোনা সংক্রমণ। এদিকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নানা উদ্যোগ সত্ত্বেও যেসব বাজার ঝুঁকি মুক্ত হবে না সেসব বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় ঘোরাফেরা করবেন না। 30 জনের বেশি করোনা সংক্রমিত রোগী নিয়ে রেড জোনে থাকা ওয়ারি এলাকার আগে আক্রান্ত হলেও শান্তিনগরে রোগী 10 জন। বাজারগুলোতে নিরাপদ দূরত্ব কার্যকর করার ফল শান্তিনগর পাচ্ছে বলে মনে করেন সেনা টহল টিম অধিনায়ক। অধিক প্রচারণার কারণে এবং এছাড়া অন্যান্য যারা আছেন, অন্যান্য অর্গানাইজেশন, তারা অনেক প্রচারণা চালাচ্ছেন এবং এতে করে তারা জনগণ শুনছেন এবং মোটিভেটেড হচ্ছেন। তবে স্বেচ্ছাসেবকরা বলছেন, বিভিন্ন পদের পরিচয় দেয়া লোকজনের জন্য কাজ করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। বেশিরভাগ ঝামেলা করে পুলিশেরাই। সিভিল পোশাকে আসে, আইসাকা আমরা পুলিশ উঠি, আঙ্কেল বামে গেলি দিয়া আইসাকা আমরা পুলিশ অমুক সেমুক। তা আমরা বলি যে আপনারা তো আইন তৈরি করেন, তাহলে আপনারা যদি এভাবে করেন তাহলে আমরা কোথায় যাবো? এখানে কারো ব্যক্তিগত পরিচয়কে প্রাধান্য দিচ্ছি না, যেহেতু আমরা সবাই মিলে একটা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ। মিরপুর ও দারুসালাম এলাকার টহল অধিনায়কও জানালেন, 2 থানার মোটামুটি সব বাজার ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে এলাকার করোনা সংক্রমণের পরিসংখ্যানে। এখন বাজারগুলোর যে ভ্যান অথবা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর সামনে যারা কাস্টমার তারা দাঁড়ানো অনেক বেশি স্পেস পাচ্ছে। এদিকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছেন, বাজার নিরাপদে নেওয়া উদ্যোগ কার্যকরে দায়িত্ব নিতে হবে বাজার কমিটিকেই, নতুবা নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা প্রথমে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি, পরবর্তীতে আমরা হয়তো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি। বুধবার রাজপথে যানবাহন বেশি দেখা গেছে। পুলিশ আর সেনার জেরার মুখে সবাই জরুরি কাজের অজুহাত দিয়েছেন। দেরিতে হলেও রাজধানীর অনেকগুলো বাজারকে নিরাপদ দূরত্ব ব্যবস্থাপনার আওতায় আনা গেছে এবং তার ফলও ফলতে শুরু করেছে। এখন যারা ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন তাদেরকে যদি একটি সুশৃঙ্খল ত্রাণ কার্যক্রমের আওতায় আনা যায় তাহলে সারা দেশেই যে এর সুফল পাওয়া যাবে তা এখন বলাই যায়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে অবশেষে করোনা পরীক্ষা কিট তৈরির নমুনা সংগ্রহের অনুমতি মিলেছে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ল্যাবে যান্ত্রিক ত্রুটির সঙ্গে স্বাস্থ্য বিভাগের অসহযোগিতায় যথাসময়ে কিট সরবরাহ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। চূড়ান্ত কিট সরবরাহের পর সরকার অনুমতি দিলে দ্রুত বিভিন্ন ল্যাবে তা সরবরাহ করার ব্যাপারে আশাবাদী গণস্বাস্থ্য কেন্দ্র। বিশ্বব্যাপী করোনা মহামারী শুরুর পর থেকে এই ভাইরাস শনাক্তে করোনার কিট তৈরির জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। যাবতীয় কার্যক্রম এগিয়ে নিলেও ল্যাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে কিট তৈরির প্রক্রিয়া পিছিয়ে যায়।
সেই বাধা অতিক্রম করলেও নতুন করে আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়ে কিট তৈরির প্রক্রিয়া। আমি খুব বিরক্ত হয়ে যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিছুই করা যাচ্ছে না, তখন প্রধানমন্ত্রীর দপ্তরে এটার বিরুদ্ধে আমরা অভিযোগ করি। অবশেষে প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগের পর বুধবার কিট তৈরিতে রোগীর নমুনা সংগ্রহের অনুমতি পাওয়া যায় বলে জানান জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীর অফিসের সহায়তার কারণেই আজকে আমরা 11টায় তাদের অনুমতিপত্র পেয়েছি। এখন আমার ডাক্তার টেকনিশিয়ান যাচ্ছে কর্মীটুলা এবং ওখান থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে আসবে। কম মূল্যে ব্যাপক টেস্টের সুযোগ সৃষ্টি করতে দেশীয় গবেষণাকে দ্রুত এগিয়ে নেবার আহ্বান বিশেষজ্ঞদের। এই কিটগুলি যদি আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, সেই কিটগুলির দাম পড়বে ন্যূনতম 800 থেকে আরো বেশি হতে পারে। সেখানে যদি আমাদের দেশীয় প্রযুক্তিতে এবং দেশীয় ব্যক্তিরা যদি এটা তৈরি করেন, সেক্ষেত্রে অনেক কম মূল্যে পড়বে হয়তোবা। আমাদের এই ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। সবকিছু ঠিক থাকলে আগামী 25শে এপ্রিল ওষুধ প্রশাসন অধিদপ্তরকে কিট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপির কথা ভাবছে বাংলাদেশ। গবেষকরা বলছেন ইবোলা বা নিপাহ ভাইরাস প্রতিরোধে কাজে এসেছিল এই পদ্ধতি, তাই এমন সংকটে আশঙ্কাজনক রোগীদের প্রাণ বাঁচাতে পারে সুস্থ রোগীর প্লাজমা। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে বিষয়টি নিয়ে ভাবছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। নিয়ম মেনে নির্দিষ্ট ওষুধ পেতে সময় লাগবে 1 যুগেরও বেশি। এই মুহূর্তে বিশ্বজুড়ে কোভিড-19 প্রতিরোধে 70টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এর মধ্যে 2টি ক্লিনিক্যাল স্টেজে আর 1টি গবেষণা স্টেজ 2-তে। প্রচলিত ওষুধ কতটুকু কাজ করবে তা জানতেও সময় লাগবে কয়েক মাস। তাই এই মহা বিপদে প্রাণ বাঁচাতে পারে প্লাজমা থেরাপি। যে মানুষটি আক্রান্ত হচ্ছেন এবং ভালো হয়ে উঠছেন, সুস্থ হয়ে উঠছেন, ওনার রোগের লক্ষণ দূর হওয়ার পর ওনার শরীরে তো পর্যাপ্ত অ্যান্টিবডি আছে বিধায় উনি আসলে রোগ থেকে বের হয়ে আসতে পারলেন। বলা হচ্ছে হ্যাঁ, এই অ্যান্টিবডিগুলোকে যদি কনভালেসেন্ট প্লাজমা, মানে যিনি ভালো হয়ে উঠলেন তার প্লাজমাটা যতক্ষণ নাকি তো কোনো কার্যকর ওষুধ অথবা ভ্যাকসিন আবিষ্কার না হবে, এই মাঝখানের সময়টুকু এগুলো ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশে প্রাথমিকভাবে এই পদ্ধতি প্রয়োগের কথা ভাবছেন গবেষকরা। সেক্ষেত্রে গুরুতর রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতিতে চিকিৎসা হতে পারে। এটা সবার ক্ষেত্রে তো মোটেই না, এটা তো ব্যবহার করাই হবে মডারেট টু সিভিয়ার অথবা শুধু সিভিয়ার। মানে সবচেয়ে ভালো হয় যদি শুধু সিভিয়ার রোগীর ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে আপনি একদমই নিরাপদ, কারণ তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। এরই মধ্যে বিষয়টি আমলে নিয়ে কাজ শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়ে কাজ করতেছে না, আমি তো বলছি যে ডাইরেক্টর হাসপাতাল কাজ করছে। হ্যাঁ, বিশেষজ্ঞদের নিয়ে উনি মিটিং করেছেন, এটা নিয়ে কিছু আলাপ আলোচনা আছে, পরবর্তী পদক্ষেপ সব ওইখানে জানবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশে আক্রান্তের 5 থেকে 7 ভাগ রোগী মারাত্মক পর্যায়ে পৌঁছে থাকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। টাঙ্গাইলে কালবৈশাখীর তাণ্ডব, 1 মিনিটই লন্ডভন্ড, অর্ধশত ঘরবাড়ি ও গাছপালা, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। রংপুরে করোনা দুর্যোগে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা চলছে। ত্রাণের দাবিতে মিছিল, মিটিং, রাস্তা অবরোধ, ইউএনওর অফিস ঘেরাওয়ের মতো ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশের দাবি, অর্থের বিনিময়ে ভাড়া করা লোকদের ত্রাণের দাবিতে মাঠে নামানোর তথ্য পেয়েছে তারা। গ্রেফতার করা হয়েছে এক ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ত্রাণের দাবিতে রংপুর মহানগরী সহ বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ, উপজেলা পরিষদ ঘেরাও সহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার হঠাৎ পীরগাছা উপজেলা পরিষদ ঘেরাওয়ের চেষ্টা করে একদল মানুষ। এই ঘটনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে টাকার বিনিময়ে ভাড়া করা লোক দিয়ে এসব ঘটানোর খবর। আমরা ওখানে দেখলাম যে সেখানে 4-5টা ছেলে এই নেতৃত্ব দিচ্ছে। 10 জন লোক দাঁড়ায় গেছে, একজন এসে উস্কানি দিচ্ছে, যাও মানববন্ধন করো, মিছিল করো। বিক্ষোভ বা কিছু লোক জড়ো হয়েছিল, এরা কিছু দলীয় লোকেই, এদের ইন্ধনেই এই জিনিসটা হয়েছে। প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে 200-300 টাকা দিয়ে ভাড়া করা লোক দিয়ে এসব করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কান দেবে চলো রাস্তায় যাই, এইভাবে প্রলোভন থেকে 2-1 করে তারা দেখা যাচ্ছে ওখান থেকে সটকে পড়তেছে। বিএনপি জড়িত আছে এর সাথে, এখানে লোকাল আমার একটা পার্টি আছে জাতীয় পার্টি, সেও জড়িত আছে।
এছাড়া চেয়ারম্যান মেম্বার রানিং যারা আছে তাদের এন্ট্রি মেম্বাররাও এখানে জড়িত আছে। অনুসন্ধানের পর ঘটনার মূল হোতা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ইউপি মেম্বার ফিরোজ সরকার ও সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনায় জড়িত বিএনপি জামাতের ২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদি মানুষকে উস্কানি দিয়ে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য অথবা সরকারকে বেকায়দায় ফেলার জন্য, প্রশাসনকে বেকায়দায় ফেলার জন্য কেউ যদি কোনো ধরনের ঘৃণ্য অপপ্রয়াস চালায়, তার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার পেছনে অর্থ ও মদতদাতাদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। শিগগির তাদের আইনের আওতায় আনা হবে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। রাজধানীতে ভাড়া করা লোক দিয়ে টিসিবির পণ্য কিনে বাড়তি দামে খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে ভ্রাম্যমাণ ট্রাক থেকেই, যা সংকটে স্বল্প আয়ের মানুষের জীবনে স্বস্তি আনতে সরকারি এই উদ্যোগে জল ঢালছে। এসব অনৈতিক কাজ নিয়ন্ত্রণে টিসিবির ডিলাররা অনেকটা অসহায়ত্ব প্রকাশ করে সহযোগিতা চাইলেন পুলিশের। এমনিতেই করোনা সংকট তীব্র হওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। এমন দুঃসময়ে জনজীবনে কিছুটা সুবাতাস দিতে সরকার নিয়েছে বহুমুখী পদক্ষেপ। রমজান সামনে রেখে টিসিবির ট্রাক আর পণ্য সরবরাহ বাড়ানো তেমনই এক উদ্যোগ, যেখানে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা। লাইনে দাঁড়িয়েছেন মধ্যবিত্তরাও, যারা আগে কখনোই দাঁড়াননি। তিনের ভিতরে দাঁড়াবেন, যারা না দাঁড়াবেন মাল দিব না। ডাল কেজি হয়েছে প্রতি কেজি ১২০ টাকা, আর এই ষোলো হয়েছে ৬০ টাকা। এরকম সেট হইলে আমরা আরেকটা প্রোডাক্ট কিনতে পারতেছি। যেমন ১০০০ টাকা নিয়ে আসলে মোটামুটি আনতে কিছু কিনা যাইতেছে, দোকান থেকে ২টা প্রোডাক্ট কিনলে ১০০০ শেষ। এমন স্বস্তিতেই আবার জল ঢালছে এক ধরনের সুচতুর লোভী মানুষ। সাধারণ মানুষের এই লম্বা লাইনকেই বাড়তি আয়ের উপলক্ষ্য বানিয়েছেন ভাড়া করা লোক দাঁড় করিয়ে, যা ধরাও পড়ল হাতে নাতেই। টিসিবি ট্রাক থেকে অভিযোগ করছে যে আপনি লোকজন লাইনে দাঁড় করিয়ে রেখে ব্যবসা করছেন, এটা কতটুকু সত্য? আমি এর কাছে টাকা দিয়ে ২ কেজি বুট আনতে লেগা মুরব্বীরা আমি ৩ বার নামাইছি। তারা যখন আমি বাপ ডেকে কইছি, বাবা তুমি দূরে যাও, তারপরে হয়ে যায় নাই। লাস্ট পর্যন্ত ওই বেটিরা নিয়ে গেছে মালটা। ক্যাম্পের কিছু চক্র আছে, এরা এক কাজ করে, এরা মনে করেন ২০ থেকে ২৫ জন লোক লাইনে দাঁড় করায় দেয়। বাড়তি চাহিদা থাকলেও টিসিবির প্রত্যেকটি ট্রাক প্রতিদিন পণ্য বিক্রি করতে পারে মাত্র ১৫০ মানুষের কাছে। পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনৈতিক সক্ষমতায় টান পড়েছে বহু মানুষের, যার কারণে টিসিবির এক একটি ট্রাকের সামনে পণ্যের সরবরাহের তুলনায় মানুষের উপস্থিতি কয়েক গুণ বেশি। নীতি নির্ধারণী পর্যায়ে এটি বিবেচনায় নিতে হবে এখনই। তাতে আসছে রমজানে কিছুটা হলেও স্বস্তি পাবে স্বল্প আয়ের মানুষেরা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ ঠেকাতে টানা সরকারি বন্ধের সুযোগে চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চোর চক্র। চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকায় বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। মহামারীর এ সময়ে মানুষ গ্রামের বাড়িতে সাধারণ ছুটি কাটানোর সুযোগ কাজে লাগিয়ে গজিয়ে উঠছে নতুন নতুন চোর চক্র। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ভিডিও ফুটেজে দেখা যায় গত 18 এপ্রিল বিকেল 4:10 চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার বেদার হোসেন ভবনের সামনে দাঁড়িয়ে আছে কালো ও সাদা শার্ট পরা দুজন দুর্বৃত্ত। কিছুক্ষণ পরে তারা ভবনে ঢুকে পরে 25 মিনিট পর হাতে একটি মাস্তুল নিয়ে বেরিয়ে রিকশায় উঠে চলে যেতে দেখা যায় তাদের। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আলমিরা ভেঙে প্রথমে জিনিসপত্র তছনছ করে তারা, পরে টাকা ও 9 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চক্রটি। 25 তারিখে আমরা বাড়ি চলে গেছি। বাড়ি চলে যাওয়ার পরে ওখানেই কন্টিনিউ করছিলাম। 18 তারিখ আপনার প্রায় 5টার দিকে আমার জমিদার ফোন করছে যে আপনার দরজা খোলা। আমার মেয়ের স্বর্ণ, গলার হার, কানের দুল, আমার গলার হার, আংটি এগুলা নাই। সাধারণ ছুটিতে মানুষ গ্রামে থাকার সুযোগকে কাজে লাগিয়ে নতুন করে সক্রিয় হয়ে উঠছে সংঘবদ্ধ চক্রগুলো। ভিডিও ফুটেজ দেখে সক্রিয় হওয়া চক্রটিকে ধরার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। সিসি ফুটেজ আমরা পেয়েছি এবং আমাদের যে এই ধরনের পেশাদার গ্রিল কাটা চোরদের যে তালিকা রয়েছে, যে ডেটাবেস রয়েছে, সেগুলোর সঙ্গে আমরা মিলিয়ে দেখছি। সকল রিসোর্সই আমরা কাজে লাগাচ্ছি। আমি আশা করছি অচিরেই এই গ্রুপটাকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। এ ঘটনায় বাকুলিয়া থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। টাঙ্গাইলে মাত্র 1 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি ও গাছপালা। উপড়ে গেছে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি।
বিকেলে হঠাৎ করে কালো মেঘে ঢাকা পড়ে আকাশ। কিছুক্ষণের মধ্যেই শিলাবৃষ্টির সাথে শুরু হয় কালবৈশাখী ঝড়। এতে কালিহাতী উপজেলার ইছাপুর এলাকার অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ফসলের ক্ষেত। তবে বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দরিদ্র চাষিদের পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বুধবার সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু করেন তারা। এ সময় তারা জানান, সুনামগঞ্জ জেলার 11টি উপজেলার 4000 সদস্য বোরো ধান কাটতে অংশ নিচ্ছেন। আনসারের পক্ষ থেকে বলা হয়, শ্রমিক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে মৌসুম জুড়ে পর্যায়ক্রমে সামর্থ্যহীন কৃষকদের ধান কেটে দেওয়া হবে। বিষয়টি তদারকি করছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় আরো 10 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 120, নতুন শনাক্ত 390, আক্রান্তদের 70 ভাগের বেশি ঢাকা ও আশেপাশের জেলার। 5 মে পর্যন্ত বাড়ছে সাধারণ ছুটি, করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় ঢোকা ও বের হওয়ার প্রবণতা, জরুরি সেবা, গণমাধ্যম দাবি সহ নানা উপকৌশল। অবশেষে করোনার কিট তৈরির নমুনা সংগ্রহের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসায় আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি, সুস্থ মানুষের প্লাজমা ব্যবহারে বাঁচবে রোগী। এবং রংপুরে ত্রাণ নিয়ে বিএনপি জামায়াতের বিরুদ্ধে উস্কানির অভিযোগ, গ্রেফতার 20 জনের নামে মামলা, অর্থ যোগানদাতাদের খুঁজছে পুলিশ। এই ছিল রাতের সময়ে আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।